আজকে আলোচনা করব হচ্ছে আমরা হিসাব সমীকরণ নিয়ে। হ্যাঁ, তো হিসাব সমীকরণে এক পাশে থাকে সম্পদ আর এক পাশে থাকে দায়ের মালিকানা সত্য। হ্যাঁ, হিসাব সমীকরণ নিয়ে আমরা আলোচনা করবো আজকে ভিডিওটি হিসাব সমীকরণের জন্যই। তো হিসাব সমীকরণ ঘরে ঘর আগাইতে হবে, ছক আগাইতে হবে, ঠিক আছে? তো ছক আগানোর জন্য একটা ভিডিও আলাদা করে আমার বানানো আছে, ওইটা আপলোড করা আছে, ওইটা দেখে আমরা ছকটা শিখে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা বেশি কথা না বলে শুরু করি। তো আগে ছক আগাই নিই, তারপরে আমরা মোটামুটি শুরু করবো। শেষ, আমরা ঘর আগানো শেষ। তো আমরা হচ্ছে এখন হিসাব সমীকরণ অনুসরণ করবো, হ্যাঁ, প্র্যাকটিস করবো। তো হিসাব সমীকরণের ঘরগুলা আমরা যেভাবে টানছি আর কি। হ্যাঁ, তো আমি আমার একটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে ঘর টানতে হয়, কোন কোন অঙ্কের কী ঘর টানতে, একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা দেখে আসলে হয়তো তোমাদের সুবিধা হবে। আচ্ছা, তো হচ্ছে এই ঘরটার কথা যদি আমরা বলি, তো হিসাব সমীকরণ যে ঘরটা, যে ছক, এই ছকে আমাদের এক পাশ থাকে সম্পদ আর এক পাশ হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব, ঠিক আছে? তো সম্পদ পাশটা হচ্ছে, আমরা যদি লিখে দিই এখানে সম্পদ, এই পাশে কি দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব, ঠিক আছে? তো এই সম্পদ আর দায়, এই দুই পাশ আমরা জানি হিসাব সমীকরণ কি, সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব। হ্যাঁ, তো এই জন্য হিসাব সমীকরণটা আমরা লিখে নিলাম সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব। তো এর ভিতরে যে ভাগগুলো আছে, সেই ভাগগুলা আচ্ছা প্রথম থেকে শুরু করলে প্রথমে থাকে হচ্ছে তারিখ, তারপরে সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব, তারপর হচ্ছে মন্তব্য। এই হচ্ছে প্রথমে ঘরগুলার নাম। এরপরে সম্পদ পাশে আমি অনেকগুলো ঘর কেটে রাখছি, কারণ হচ্ছে সম্পদ পাশে যে যে সম্পদগুলো আমরা আমাকে আসবে পাবো, আমরা করতে করতে সেই সম্পদগুলো এক একটা ঘর হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য কেটে রাখছি। আর দায় ও মালিকানা সত্ত্ব এই পাশে হচ্ছে দুইটা ঘর সবসময় সেম থাকবে। হ্যাঁ, কিন্তু আমরা তিনটা টানছি কারণ দুইটার পাশাপাশি আর একটা ঘরও এই জায়গাতে আসে। তো প্রথমে এইটা, সেটা হচ্ছে মূলধন, সেটা মূলধনের আর হচ্ছে একটা কি প্রদেয় হিসাব, আর একটা ফাঁকা রাখি আমরা, এই জায়গাতে আমরা প্রদেয় নোট লিখি, প্রদেয় নোট। সচরাচর এই দুইটা ঘরই বেশি আগাইতে হয়। হ্যাঁ, প্রদেয় হিসাব, মূলধনের দুইটা, যেহেতু কখন কখন আসতে পারে কখনো না আসতে পারে, তো আমি করে রাখলাম, আঁকায় রাখলাম। হ্যাঁ, তো হচ্ছে আমরা যদি একটা অঙ্ক এখন যদি প্র্যাকটিস করি, তাহলে একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি, তাহলে 2014 সালের 1 জানুয়ারি তারিখে জনাব সেলিম নগদ 1,40,000 টাকা এবং 60,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাহলে তিনি কি করলেন? ব্যবসা আরম্ভ করলেন, কি কি নিলেন? নগদ ও আসবাবপত্র। তো এইখানে ব্যবসা যখন শুরু করলেন, তাহলে ব্যবসায় কি কি নিয়ে আসলেন? নগদ টাকা নিয়ে আসলেন, আর কি নিয়ে আসলেন? আসবাবপত্র নিয়ে আসলেন। তো এই জায়গাতে এই দুইটা হচ্ছে সম্পদ আমার, নগদও আমার সম্পদ, আসবাবপত্র আমার সম্পদ। এই ক্ষেত্রে আমি কি করব? আমি সম্পদ পাশে নগদের একটা ঘর দিব আর আসবাবপত্রের একটা ঘর দিব। নগদ, এটা হচ্ছে আসবাবপত্র, নগদ আসবাবপত্র। আর আরেকটা উপায় আছে, সেই উপায়টা হচ্ছে অঙ্কটা সম্পূর্ণ করে আর কি কি সম্পদ আছে এগুলো চিহ্নিত করে বা মার্ক করে তারপরে যদি আমরা প্রথমেই লিখে ফেলি তাও হয়। হ্যাঁ, তাও সমস্যা নাই। আচ্ছা, তাহলে হচ্ছে তো তারিখ 2014 সালের 1 জানুয়ারি, তাহলে তারিখ দিয়ে দিলাম 2014 জানুয়ারি 1 তারিখে কি করলো? নগদ নিয়ে আসলো 1.5 লক্ষ টাকা, নগদ বাড়লো 1,40,000 টাকা, আসবাবপত্র নিয়ে আসলো 60,000, আসবাবপত্র বাড়লো 60,000 টাকা, ঠিক আছে? আর দুইটা মিলে কি বাড়লো? আমার ব্যবসা শুরু করলে কি বাড়ে? মূলধন বাড়ে। তো এই জন্য এখানে আমরা কি মূলধনে কি করব? 2 লক্ষ টাকা একবারে যোগ করে দেব, ঠিক আছে?
আমরা যদি জাবেদার মতন করে করতে চাই তাহলে আমরা জাবেদার কি লিখতাম, এটা নগদের হিসাব ডেবিট, আজপত্র হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, তাই না? তো হচ্ছে আমার নগদ বাড়ছে, আজপত্র বাড়ছে, দুইটা মিলে কি বাড়ছে, মূলধন বাড়ছে। আচ্ছা, তো এটা গেল। এরপরে হচ্ছে নগদে সেবা প্রদান 20,000 টাকা। নগদে যদি সেবা প্রদান করা হয় তাহলে কি আসে, আমার নগদ টাকা আসে। তাহলে নগদের ঘর করে রাখছি, নগদের ঘর কি হবে, বেড়ে যাবে, তাই না? তো নগদের ঘরে যাবে, বেড়ে যাবে। আর সেবা প্রদান, সেবা প্রদান মানে কি, এটা আমার আয়, ঠিক আছে? আয়, আয় হলে দায় বাড়ে, এটা মনে রাখতে হবে। যদি আয় হয়, আয় হলে দায় বাড়ে। এখানে দায় বলতে আমরা বুঝবো মূলধন, ঠিক আছে? আর যদি ব্যয় হয়, ব্যয় হলে দায় কমে। দায় মানে আমরা কি বুঝবো, মূলধন। তাহলে এটা কি বললো, নগদের সেবা প্রদান। তাহলে নগদ টাকা আসলে 20,000। এটা তারিখ হচ্ছে পরের তারিখ, তারিখ আমরা দিয়ে দেবো, তারিখের মতো করে 1 2 3 করে দিয়ে দেবো। নগদ টাকা বাড়ছে 20,000। আর এটা কি হলো, আয় হলো, তাহলে কি বাড়বে, মূলধন বাড়বে। 20 1 2 3 হয়ে গেল। তো এরপরে এইগুলা আমরা কি করব, আমরা ব্যালেন্স বের করব, উদ্বৃত্ত বের করব। প্রত্যেকবার লাইন টেনে টেনে আমরা উদ্বৃত্ত বের করব। আমরা এখান থেকে সম্পূর্ণ একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে কি কি থাকছে এগুলো আমরা করে ফেলবো। আমরা এইভাবে করতে পারি, আবার যদি এভাবে না করতে, আমরা যদি মনে করি এভাবে করবো না, তাহলে আমরা এইভাবে সরাসরি রাখলেও হয়। আমরা শেষে ব্যালেন্স বের করবো, কোন ঘরে কয় টাকা ব্যালেন্স আছে আমরা শেষে বের করবো, ঠিক আছে? তো হচ্ছে এরপরে কি করবো, ধারে সেবা প্রদান। এর আগে একটা ছিল নগদে সেবা প্রদান, এবার ধারে সেবা প্রদান। ধারে সেবা প্রদান করতে মানে কি, এবারে নগদ টাকা পাইনি, সেবা দিচ্ছে কিন্তু নগদ টাকা পাইনি। তো এই সেবা যদি দেয়, নগদ টাকা না পায়, তাহলে সে আমার কি হয়, প্রাপ্য হিসাব, সে আমার প্রাপ্য হিসাব হয়, কারণ তার থেকে আমি টাকা পাবো। তাহলে হচ্ছে সেবা প্রদান করছে 10,000 টাকা, মূলধন বাড়ে, আয় হলে কি বাড়ে, দায় বাড়ে। তাহলে 10,000 টাকা বেড়ে গেল, আমি তারিখ একটা দিয়ে দিই, ইচ্ছামতো তারিখ দিয়ে দিলাম, দিয়ে 10,000 টাকা মূলধনে বাড়লো, আর কিসে বাড়লো, প্রাপ্য হিসাবে। কারণ এটা নগদ হয়নি, নগদ হয়েছিল এজন্য নগদে বাড়াইছিলাম আর মূলধনে বাড়াইছিলাম, কিন্তু এই জায়গাতে কি হয়েছে, নগদ আসেনি, মূলধনে ঠিকই বাড়লো, কারণ এটা আয় হয়েছে। আর এই জায়গাতে বাড়লো কিসে, প্রাপ্য হিসাবে। এই নগদে হওয়ার কথা ছিল, নগদে হয়নি, প্রাপ্য হিসাবে বাড়াইছিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে মণিহারি দ্রব্যাদি নগদে ক্রয়। তো মণিহারি যদি ক্রয় করে, মণিহারি কি আমার সম্পদ, তাহলে মণিহারি একটা ঘর দিই, মণিহারি দ্রব্যাদি ক্রয় করলো, মণিহারি ক্রয় করছে, তাহলে মণিহারি বাড়ছে। মণিহারি বাড়ছে, একটা তারিখ আমরা ইচ্ছা মতো দিয়ে দিলাম। মণিহারি কত বাড়ছে, এই তারিখে মণিহারি বাড়ছে হচ্ছে 2,500,2000 টাকা। মণিহারি বাড়ছে, আর কি নগদে কিনছে না, নগদে কিনলে নগদ টাকা বাড়ছে না কমছে, নগদ টাকা কমে যাচ্ছে। তো এই জন্য নগদ টাকা কমে গেল 2,500 টাকা। কমলে আমরা এইভাবে প্রথম ব্র্যাকেটের ভিতরে লিখব, তার মানে এটা কমে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে মণিহারি দ্রব্যাদি বাকিতে ক্রয়। এই যে এইবার মণিহারি কিনলো কিন্তু বাকিতে কিনলো, হ্যাঁ? তো এইবারও আমার মণিহারি বাড়বে, মণিহারি বাড়লো, এবার মণিহারি বাকিতে কিনছে 1,500 টাকা। তাহলে মণিহারি 1,500 টাকা বাড়লো, কিন্তু এইবার কিন্তু নগদ কমেনি। এবার কি হয়েছে, নগদ কমেনি। তো এই জায়গাতে নগদ কমার কথা ছিল, কিন্তু নগদ কমেনি, কারণ বাকিতে হয়েছে। তাহলে কোন পাশে আসবে, আমার এই যে প্রদেয় হিসাব, আমার থেকে সে টাকা পাবে, আমার থেকে সে টাকা পাবে, এই জন্য আমার প্রদেয় হিসাব বেড়ে গেল, বেড়ে গেল, তাই এমন লিখলাম। যদি কমে যাইতো তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখতাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে নগদে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। নগদে আসবাবপত্র যদি ক্রয় করে, তাহলে আসবাবপত্রের ঘর আছে না, আসবাবপত্রের ঘরে আসবাবপত্র বাইরে যাবে, আসবাবপত্র বাইরে যাবে, আসবাবপত্র 20,000 টাকা বাইরে গেল, আর নগদে কিনছে, নগদ টাকা কমে গেল।
আর কমলে কি করতে হবে, ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, তাহলে হচ্ছে দুই পাশ সবসময় সমান থাকবে। হ্যাঁ, যদি হিসাব সমীকরণে আমরা দুই পাশ সমান না করি তাহলে আমাদের সমীকরণ মিলবে না, অঙ্কটা ভুল হবে, আর আমরা নাম্বার পাবো না। তো আমরা চেষ্টা করবো সবসময় দুই পাশ সমান রাখার। হ্যাঁ, তারপরে হচ্ছে 3 মাসের ভাড়া প্রদান ৬০০০ টাকা। 3 মাসের ভাড়া প্রদান, এটা হচ্ছে যদি কোনো খরচ অগ্রিম করে দেয়, বেশি করে দিয়ে দেয়, তাহলে সেটা কি হয়ে যায়, অগ্রিম হয়ে যায়। তাহলে হচ্ছে 3 মাসের ভাড়া অগ্রিম হয়েছে, অগ্রিম আমার কি, সম্পদ। তো সম্পদের ঘর হবে অবশ্যই, তাহলে অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়ার ঘর দিয়ে দিলাম সম্পদ পাশে। এরপরে কি করব আমরা, অগ্রিম ভাড়া 3 মাসের ভাড়া প্রদান করা হলো কত টাকা, ৬০০০ টাকা। তো 3 মাসের ভাড়া যদি ৬০০০ টাকা প্রদান করে তাহলে অগ্রিম ভাড়া বেড়ে গেল, অগ্রিম ভাড়া ৬০০০ টাকা বেড়ে গেল। আর কি কমলো, 3 মাসের ভাড়া দিছে, নগদ টাকা কমছে, তাই নগদ টাকা ৬০০০ টাকা লিখলাম ব্র্যাকেটের ভিতরে। তাহলে ৬০০০ এই পাশে বাড়লো, ৬০০০ এই পাশে আবার কমে গেল, তাহলে দুই পাশ কি থাকলো, সমান থাকলো। এর অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই পাশে এই সম্পদ পাশে শুধু তার বসাচ্ছেন, এই পাশে এই যে দায় ও মালিকানা সত্ত্ব পাশে কেন বসাচ্ছেন না, তাহলে তো অঙ্ক দুই পাশ সমান হবে? অবশ্যই হবে, হবে না কেন? কারণ একটা ব্যালেন্স যদি বসে ৬০০০ টাকা বৃদ্ধি পাচ্ছে, আবার সম পরিমাণ টাকা কিন্তু বাদ চলে যাচ্ছে, তাহলে দুই পাশে কি থাকছে, বিয়োগ করে সমান যদি থাকছে, জিরো হয়ে থাকছে, তাহলে এই পাশে তো আমি কিন্তু বাড়াইনি, এই পাশে বাড়লো না, দুই পাশ কি থাকলো, ব্যালেন্সটা সমান থাকলো। আর যদি একটা টাকা দুই পাশে যদি বসে তাহলে দুই পাশে বাড়লো। এখানে যেমন 1 তারিখে ২০,০০০ টাকা দিয়ে সেবা, নগদে সেবা দিছিল, ২০,০০০ টাকা সম্পদ পাশে বাড়লো, মানে সত্য পাশে বাড়ে গেল, দুই পাশে থাকলো, সমান থাকলো না? আচ্ছা, সেবা প্রদান ৫,০০০ টাকা যার ৫০% নগদে, সেবা প্রদান ৫০,০০০ টাকা যার ৫,০০০ টাকা যার ৫০% নগদে। তাহলে এইবার তার মানে আমরা বের করব হচ্ছে কতটুকু সেবা দিছে, কতটুকু টাকা আসছে, কতটুকু পরে আসছে, মানে পাচ্ছে না, বাকি তো হয়েছে, আমরা এটা বের করবো। ঠিক আছে, তাহলে ৫,০০০ টাকা সেবা দিছে, তাহলে সেবা দিলে কি হয়, আয়, সেবা আয়, আয় হলে কি হয়, আয় হলে দায় বাড়ে, মানে মূলধন বাড়ে। তো আমরা এই জায়গায় আগে হচ্ছে মূলধনটা বাড়াবো হচ্ছে ৫,০০০ টাকা, তারিখ দিয়ে একটা, তাহলে বরাবর মূলধন বেড়ে গেল হচ্ছে ৫,০০০ টাকা, মূলধনে বাড়াই দিলাম কারণ আয় হয়েছে, এই জন্য মূলধন বাড়লো। এরপরে এই ৫,০০০ টাকা ৫০% হয়েছে নগদে, মানে ৫০% আমি নগদ পাইছি, আর বাকি ৫০% আমি নগদ পাইনি, মানে আমার সে হবে প্রাপ্য হিসাব, সঙ্গে করে দিবে। হ্যাঁ, তাহলে ৫,০০০ টাকার ৫০% কত হয়, ২,৫০০ টাকা। তাহলে হচ্ছে নগদ পাইলাম আমি ২,৫০০ টাকা, আর প্রাপ্য হিসাব হবে পাড়াই গেল ২,৫০০ টাকা। তাহলে এই ক্ষেত্রে ২,৫০০ যোগ করে এদিকে সম্পদ বাড়লো ৫,০০০, এদিকে দায়াময় হতে বাড়লো ৫,০০০, দুই পাশে আমার সমান থাকলো। ক্লিয়ার? এরপরে বীমা খরচ প্রদান ২০০ টাকা। তাহলে যদি বীমা খরচ আমরা দিয়ে দিই, তাহলে বীমা খরচ আমি কিন্তু খরচের কোনো ঘর দেইনি, আমি কিন্তু সম্পদের ঘর দিয়েছি, বীমা আমার কি খরচ। এই যা কি লিখছিলাম, খরচ বা ব্যয়, ব্যয় হলে দায় কমে, যেমন আয় হলে মূলধন বেড়ে যাচ্ছে, এমন ব্যয় হচ্ছে, তাহলে মূলধন কি হবে, কমে যাবে। তাহলে বীমা খরচ প্রদান ২,০০০ টাকা, ২,০০০ টাকা তাহলে কি কমবে, ২,০০০ টাকা দিছি, নগদ কমবে, তাহলে হচ্ছে ২,০০০ টাকা নগদ থেকে কমাই দিলাম, মানে প্রথম ব্র্যাকেটে লিখলাম, আর মূলধন থেকে ২,০০০ টাকা কমে গেল, তাহলে কি হলো, দুই পাশ হ্যাঁ সমান থাকলো। অফিস ভাড়া প্রদান ৩,০০০ টাকা, যদি ভাড়া প্রদান করে, এটাও তো খরচ, তাহলে আমি খরচ করে দিই, তাহলে ভাড়া খরচ ৩,০০০ টাকা নগদ থেকে দিয়ে দিলাম, আর খরচ হলে মূলধন কমে, দুই পাশ থেকে কমাই দিলাম, তাহলে আমার আবার কি থাকলো, আবার সমানই থাকলো। হ্যাঁ, তারপরে এমন আছে বিজ্ঞাপন খরচ যদি প্রদান করা হয়, বিজ্ঞাপন এমন দুই পাশ থেকে কমে যাবে। ঠিক আছে, তারপরে নগদ উত্তোলন করা হলো ৫০০ টাকা, নগদ যদি ৫০০ টাকা উত্তোলন করা হয় তাহলে কি হবে, নগদ টাকা কমে যাবে, নগদ টাকা কমে যাবে, কারণ নগদ টাকা উত্তোলন করলে নগদ টাকা ৫০০ টাকা কমে গেল নগদে, আর এইখানে উত্তোলন করলে মূলধন কমে, উত্তোলন করলে মূলধন কমে যায়।